আমার প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে ভারতের কৃষিজ ফসলগুলি নিয়ে আলোচনা করব। তো ভারতের কৃষিজ ফসল নিয়ে আলোচনা করতে গিয়ে বলি, এখান থেকে তোমাদের যা কোশ্চেন আছে সেগুলো হচ্ছে যে কোনো একটা কৃষিজ ফসল। আমি কৃষিজ ফসলগুলোর নাম লিখেছি এবং কী কী লিখেছি বলছি। যেমন ধান, গম, মিলেট, আখ, কার্পাস, চা, কফি। এই যে কৃষিজ ফসলগুলো উৎপাদিত হয় তার যে কোনো একটার অনুকূল ভৌগোলিক পরিবেশ দেয়া থাকে। এবার যদি অনুকূল ভৌগোলিক পরিবেশ লিখতে দেওয়া থাকে, ভৌগোলিক কথাটার মানে হচ্ছে ভৌগোলিক বলে দিলে তখন কিন্তু আমাদেরকে কি লিখতে হবে না, প্রাকৃতিক প্লাস অর্থনৈতিক। প্রাকৃতিক প্লাস অর্থনৈতিক। প্রাকৃতিক বলতে কি না, প্রাকৃতিক বলতে যেমন উষ্ণতা কীরকম লাগছে, বৃষ্টিপাত কীরকম লাগছে, মাটির প্রকৃতি কীরকম, ভূমির ঢাল কীরকম, অর্থাৎ প্রকৃতি সংক্রান্ত যে সমস্ত জিনিসগুলো জানতে চাওয়া হবে সেইগুলো পুরোটাই প্রাকৃতিক পরিবেশের মধ্যে পড়ছে। অর্থনৈতিক পরিবেশ কোনগুলো না, যেগুলো প্রকৃতি থেকে নয়, মানে আমরা কৃত্রিমভাবে দিই। একটা বীজ, সেই বীজটাকে আমরা আরও মানে উচ্চ ফলনশীল বীজ হিসাবে ব্যবহার করলে বেশি ফসল পাবো, সেই রকমভাবে বীজের ব্যবহার। বেশি সার দিলে গাছটা তাড়াতাড়ি বৃদ্ধি হবে, রাসায়নিক সার প্রয়োগ, কীটনাশক প্রয়োগ, তাছাড়া হচ্ছে মূলধন লাগবে, মানে যে যে জিনিসগুলো লাগে সেগুলো হচ্ছে অর্থনৈতিক পরিবেশ। তো আমি অর্থনৈতিক পরিবেশ নিয়েও আলোচনা করব, আগে প্রাকৃতিক পরিবেশটা নিয়ে আলোচনা করি। আচ্ছা, আমার এখানে একসাথে সমস্তগুলো আলোচনা করার একটাই উদ্দেশ্য, কারণ তোমরা কি করো, এক একটা ফসলের জন্য এক এক দিন পড়তে থাকো। তাতে কি হয়, তুমি এত ডিগ্রি সেন্টিগ্রেড থেকে এত ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, এত সেন্টিমিটার থেকে এত সেন্টিমিটার বৃষ্টিপাত, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে মুখস্থ করতে থাকো। ফলে কি হয়, অতিরিক্ত বার্ডেন হয়ে যায়। এবার আজকে আমি একসাথে কেন সবগুলো আলোচনা করেছি এবং একসাথে কি করে সহজেই মনে রাখবে সেটা নিয়ে বলি। এক একটা পয়েন্টে আসি। উষ্ণতা। আচ্ছা, উষ্ণতার কথা যদি বলি তাহলে এখানে ডিগ্রি সেন্টিগ্রেডে, আর বৃষ্টিপাতের কথা যদি বলি তাহলে এখানে সেন্টিমিটারে। অবশ্যই এককটা উল্লেখ করবে। অনেক সময় পরীক্ষার্থীরা কি করে, সংখ্যাটা লিখে দিয়ে চলে আসে, সেটা করবে না। উষ্ণতা ডিগ্রি সেন্টিগ্রেডে দেওয়া আছে। দেখো, ধান হচ্ছে 20 থেকে 30 ডিগ্রি, আমি আর বারবার সেন্টিগ্রেড বলছি না। গম 15 থেকে 20 ডিগ্রি, মিলেট 20 থেকে 30 ডিগ্রি, আখ 20 থেকে 26 ডিগ্রি, কার্পাস 20 থেকে 27 ডিগ্রি, চা 20 থেকে 30 ডিগ্রি, কফি 20 থেকে 30 ডিগ্রি। তাহলে দেখো, আমি সবগুলো কৃষিজ ফসলের ক্ষেত্রে মনে রাখার উপায় হিসেবে বলি, সবগুলোই 20 থেকে 30 ডিগ্রি করবে। কোনটা করবে না সেটাও বলছি। তাতে কি হয়, একদম সেই যে মাথা ফাটিয়ে মুখস্থ করা সেই ব্যাপারটা সারা বছর মনে রাখতে হবে, পরীক্ষার সময় মনে রাখতে হবে। এটা হচ্ছে সারা জীবন মনে রাখার মতো একটা জিনিস, যে আমি ভারতের জলবায়ুতে গড় যে টেম্পারেচারটা থাকে, সর্বোচ্চ সর্বনিম্ন, তার তো গড় মানে সর্বোচ্চ সর্বনিম্ন যোগ করে 2 দিয়ে ভাগ করলে গড় পাওয়া যায়। সেই গড়টাকে আবার এত থেকে এত রেঞ্জের মধ্যে এটা থাকে বলেই কিন্তু ভারতে ধান চাষ হয়, বা এই মানে এরকম প্রাকৃতিক পরিবেশে এই ফসলগুলো চাষ হয়। তাহলে মোটামুটি ভারতে কি গড়ে এই টেম্পারেচারটা দেখা যায় কত, 20 থেকে 30। দেখো, ম্যাক্সিমাম সবগুলোই আছে 20 থেকে 30। কোনটায় নেই, যেটা নেই সেটা আমি রাউন্ড করলাম, গমে নেই। আর বাকি যেগুলো আছে 20 থেকে 27, 20 থেকে 26, এগুলো 20 থেকে 30 লিখলেও এমন কিছু ভুল হবে না। তোমার তো যে কোনো একটা আসবে, তুমি 20 থেকে 30 লিখো, তুমি 21 থেকে 29 লিখো। এমন নয় যে ওই 1 ডিগ্রি 2 ডিগ্রি টেম্পারেচার কমে গেলে বা 1 ডিগ্রি 2 ডিগ্রি টেম্পারেচার বেড়ে গেলে চাষ হবে না, বা তুমি একটা বইতে পড়ছো একরকম, অন্য একটা বইতে আরেক রকম আছে, ফলে কি করব একটা ভাব থাকে স্টুডেন্টদের মধ্যে, সেটাও যেন না হয়। গড়ে 20 থেকে 30 করবে। যদি মনে হয় একটু বৈচিত্র্য আনার, এগুলো বৈচিত্র্য আনাই বলবো, কারণ এরকমভাবে মেজারমেন্ট করে হয় না। তো সবগুলো এরকমই রাখলে। গমের ক্ষেত্রে, গম মনে রাখবে শীতকালীন ফসল, সেই জন্য এর টেম্পারেচারটা কম লাগে, কত, 15 থেকে 20। মিলেটেরটা 20 থেকে 30, কিন্তু এর যদি কম হয়ে যায়, মানে 15 ডিগ্রিরও নিচে চলে যায়, 15 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে গেলে কিন্তু মিলেটের চাষটা ক্ষতিকর। আচ্ছা, তাহলে হয়ে গেল সবগুলো উষ্ণতার ক্ষেত্রে। গমটা আমরা শীতকালীন শস্য বলে এটার টেম্পারেচারটা মনে রাখবো।
বৃষ্টিপাত দেখো 100 থেকে 200, 50 থেকে 100, 20 থেকে 75, 75 থেকে 100, 50 থেকে 100, 150 থেকে 200, 100 থেকে 200, সবগুলো সেন্টিমিটারে বললাম। দেখো এইটা আছে 100 থেকে 200 সেন্টিমিটার, এইটা আছে 150 থেকে 200, মানে একই রকম 100 থেকে 200, অর্থাৎ ধান, চা, কফি একই রকম বৃষ্টিপাত লাগছে। তাহলে তফাৎটা কি না, ধান গাছের গোড়ায় প্রথমে জল দাঁড়িয়ে থাকতে হবে একদম ধানের পুষ্টিটা হওয়া পর্যন্ত, যখন কাটা হবে তখন যেন ধান গাছের গোড়াটা শুকনো থাকে। কিন্তু চা আর কফির ক্ষেত্রে কিন্তু গোড়ায় জল দাঁড়ানো চলবে না, বৃষ্টিটা একই রকম, ধানের মতোই বেশি বৃষ্টি লাগছে। তাহলে মনে রাখবে, চা কফির ক্ষেত্রে বৃষ্টি ধানের মতো লাগছে, ধানের গোড়ায় জল দাঁড়ানো চলবে, কিন্তু এর গোড়ায় মানে জল দাঁড়ানো চলবে না, দাঁড়াতেই হবে প্রথম দিকটায়। আর চা কফির ক্ষেত্রে গোড়ায় জলটা দাঁড়ানো চলবে না। এবার মনে রাখবো কিনা গমের ক্ষেত্রে, গম শীতকালীন শস্য, ফলে টেম্পারেচারটা কম, আমরা আগেই বলেছি শীতকালে আমাদের এখানে কম বৃষ্টি হয়, তাও চাষটা হয়, সেই জন্য কম বৃষ্টিতে 50 থেকে 100 লাগে। মিলেট, মিলেট এমন একটি শস্য যেটা মোটামুটি উর্বর, মানে অনুর্বর বললেও, মিলেট হচ্ছে দানা শস্য, মানে বিভিন্ন রকমের দানা শস্য চাষ হয় কোনটা, যেখানে অনুর্বর মাটি, বৃষ্টিও কম, মোটামুটি খাদ্যশস্য উৎপাদন হবে না, সেই জায়গাগুলোতে আমরা মিলেটের জন্য বেছে নিই, সেখানে টেম্পারেচারটা অনেক কম, 20 থেকে 75 সেন্টিমিটার। আখেও কম লাগে, কত, 100-র নিচে, 75 থেকে 100। কার্পাসেও কম লাগে, 50 থেকে 100। তাহলে এটাও যদি আমি 60 থেকে 100 করি, এটাও 60 থেকে 100 করি, অসুবিধা নেই। তাহলে দাঁড়াচ্ছে কি না, এই দুটোকে একই রকম করে দিলাম টেম্পারেচার, কিসে, আখ আর কার্পাস। এবার কার গোড়ায় জল দাঁড়ানো চলবে না চলবে সেটা আমরা ভূমি ঢালে গিয়ে আলোচনা করব। তাহলে একদম কম লাগছে মিলেটে, তারপরে লাগছে গমে, আর আখ কার্পাসে একই রকম, ধান, চা, কফিতে একই রকম। এবার অন্যান্য জলবায়ুর বৈশিষ্ট্যে যদি আসি, তাহলে ধান গাছের কি প্রথমটায় আর্দ্র জলবায়ু দরকার, কারণ ওই প্রথমেই বললাম যে গোড়ায় জল দাঁড়ানো দরকার, মানে বৃষ্টি দরকার, পরে কিন্তু শুষ্ক আবহাওয়ার দরকার। গমের ক্ষেত্রে যখন গমটা অঙ্কুরিত হবে সেই সময় আর্দ্র শীতকাল, কিন্তু যখন পুষ্টি হবে তখনও আর্দ্র ভাব থাকা দরকার, কিন্তু যখন কাটা হবে গমটা ধানের মতোই, যখন কাটা হবে তখন শুষ্ক আবহাওয়ার দরকার। মিলেটের ক্ষেত্রে খুব কমও ক্ষতিকারক, আবার খুব বেশি হলেও ক্ষতিকারক, মোটামুটি যেটা মাপ দেয়া আছে এইখানে ক্ষতি, মানে টেম্পারেচারটা যদি 15-র নিচে নেমে যায় তখন খুব, 15-র নিচে নামলে ক্ষতিকারক, আবার এটা 40-45 যে আমাদের মানে গ্রীষ্মকালে অতি তাপমাত্রা উঠে যায় তার উপরে গেলেও ক্ষতিকর, মানে আর্দ্রতার ক্ষেত্রেও খুব আর্দ্রতাও ক্ষতিকারক, আবার শুষ্কটাও ক্ষতিকারক, মোটামুটি মাঝারি লাগছে। আখের ক্ষেত্রে চারা বাড়বে যখন তখন আর্দ্র, কিন্তু যখন কাটা হবে তখন কিন্তু যেন শুকনো থাকে, কারণ না হলে আখের গাছের গোড়ায় জল লেগে আখটা পচে যেতে পারে। কার্পাসের ক্ষেত্রে অন্তত পক্ষে 200টি তুহিন মুক্ত দিবস, মানে তুহিন বা বরফ পড়বে না, সেই রকম 200টি অন্তত পক্ষে তুহিন মুক্ত দিবস থাকা দরকার। চা চাষের ক্ষেত্রে তুহিন, মানে যেটা বরফের টুকরো টুকরো কণা বাতাসে ভাসতে থাকে, সেগুলো ক্ষতিকারক, কিন্তু কুয়াশাটা ভালো। আর কফির ক্ষেত্রে যখন কফির গাছটা বাড়বে তখন উষ্ণ আর্দ্র জলবায়ু, আর শেষের দিকে অর্থাৎ কফি ফলটা যখন পাকবে সেই সময় শুষ্ক শীতল জলবায়ু দরকার। মৃত্তিকা কীরকম দরকার, ধানের ক্ষেত্রে উর্বর পলিমাটি, গমের ক্ষেত্রে অম্লধর্মী দোআঁশ মাটি, মিলের সব রকম মাটিতে হয়, পলিতে হয়, রেগুরে হয়, লোহিত মৃত্তিকায় হয়, বেলে মাটিতে হয়। আখের ক্ষেত্রে চুন ও লবণ মিশ্রিত দোআঁশ মাটি। কার্পাসের জন্য রেগুর, একে কৃষ্ণ কার্পাস মৃত্তিকা বলে। কেন এই রেগুর মৃত্তিকা কৃষ্ণ কার্পাস, রেগুর মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে ভীষণই উপযোগী। চা চাষের জন্য কি লাগবে না, লৌহ ম্যাঙ্গানিজ মিশ্রিত দোআঁশ মাটি, কফি চাষের ক্ষেত্রে লৌহ ম্যাঙ্গানিজ মিশ্রিত দোআঁশ মাটি। এইটা তোমরা একটু মনে রাখবে, কোনটায় দোআঁশ মাটি লাগছে, কোনটায় পলি মাটি লাগছে, তবে দোআঁশটাই ম্যাক্সিমাম মাটিতে। তবে চা কফির ক্ষেত্রে মনে রাখবে লোহা আর ম্যাঙ্গানিজ মিশানো থাকা দরকার। আর এটা তো ব্যাসল্ট শিলা থেকে রেগুর সৃষ্টি হয়, আমরা আগেই পড়েছি, মানে ব্যাসল্ট শিলার প্রকৃতি কি, বা সেখান থেকে যে রেগুর মৃত্তিকাটা তৈরি হচ্ছে, এইটা তাহলে একটু মনে রাখার ব্যাপার আছে। এবার ধানের ক্ষেত্রে আমরা কি জানি যে জল যেন গোড়ায় দাঁড়িয়ে থাকে প্রথম দিকটা, ফলে সমতল জমি দরকার। গমের ক্ষেত্রে মৃদু ঢালু হলেও চলবে, তবে সমতল ভূমিতেই চাষ হয়। মিলেট সব রকমই, মানে সমতলেও হতে পারে, পর্বতেও হতে পারে, পর্বতের নিচের অংশ হতে পারে, মালভূমিতেও হতে পারে, আমরা দেখেছি মরুপ্রায় অঞ্চলেও হচ্ছে, মানে রাজস্থানে থর মরুভূমির ঠিক পূর্ব দিকটাতে, তো যে কোনো জায়গাতেই হতে পারে, যেখানে মোটামুটি অন্যান্য কৃষিজ ফসলগুলো হচ্ছে না সেখানেই আমরা করে থাকি।
আখের জন্য নিকাশি ব্যবস্থা যুক্ত জমি থাকা দরকার, আগেই বলে এলাম, নাহলে আখের গোড়াটা পচে যাবে। কার্পাসের ক্ষেত্রে জল নিকাশি ব্যবস্থা যুক্ত মৃদু ঢালু জমি। চা আর কফি প্রথমেই বলেছি উষ্ণতার ক্ষেত্রে যে বৃষ্টিপাতের ক্ষেত্রে যে মিল আছে, কিন্তু একটাই অমিল, সেটা হচ্ছে আমার এখানে অধিক ঢালযুক্ত, কফির ক্ষেত্রেও অধিক ঢালযুক্ত, ভূমির ঢালটা অধিক ঢাল হবে, মানে পাহাড়ের ঢালু অঞ্চলে হয় চা আর কফি। এবারে যদি আমি অর্থনৈতিকের পয়েন্টগুলো আসি, তাহলে অন্যান্য বৈশিষ্ট্য মৃত্তিকা ভূমিটার হয়ে গেল। এগুলোই এই ছকটা তোমরা নিজেরা তৈরি করবে, তাহলেই দেখবে প্রাকৃতিক পরিবেশ সব পাচ্ছ। তার মধ্যে উষ্ণতা বৃষ্টিপাতের কথা আবারও বলছি যে মানে ওটা নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নেই, হয়ে যাবে। একটু মানে সাধারণ ধ্যান ধারণা কৃষি সম্পর্কে বা জলবায়ু সম্পর্কে যদি থাকে। তো এবারে আসবো কি অর্থনৈতিকের পয়েন্টগুলোতে, অর্থাৎ কি কি ভৌগোলিক যদি একসাথে দিয়ে দেয় তাহলে অর্থনৈতিকের পয়েন্টগুলো টাচ করতে হবে। সেক্ষেত্রে প্রথমেই কি দরকার না উচ্চ ফলনশীল বীজ, বীজটা না হলে চাষ হবে না। উচ্চ ফলনশীল বীজ, আবার অনেক ক্ষেত্রে চারা, চা কফির ক্ষেত্রে চারা, ধান গাছেরও চারা এক জায়গা থেকে তুলে অন্য জায়গায় রোপণ করা হয়, ধান বপনও করা হয়, মানে বুনে দেওয়া হয়। আচ্ছা, দ্বিতীয় পয়েন্ট কি, আমি বীজ হলেই তো হবে এরকম নয়, তাকে সার দিতে হবে, সেটা রাসায়নিক সার হোক জৈব সার হোক, সার। 3 নাম্বার, তাতে কি হলো, গাছটা বাড়লো। এবার গাছ বাড়লে কীটপতঙ্গের আক্রমণ হতে পারে, তো সেখানে হচ্ছে আমাকে লিখতে হবে কীটনাশক। তাহলে আমি যেটাই পড়ুক না কেন সেখানে লিখবো কীটনাশক, পোকামাকড় দমন করার জন্য কীটনাশক প্রয়োজন। 4-এ লিখবো জলসেচ। যদি মানে ভারতের কৃষিকাজ পুরোটা মৌসুমী জলবায়ুর উপর নির্ভরশীল, কিন্তু এমন হলো যে ওই সময়টাতে জল পাওয়া যাচ্ছে না, কিন্তু গাছের গোড়ায় জল দেওয়া খুব দরকার, তো সেক্ষেত্রে জলসেচের প্রয়োজন হয়। আচ্ছা, কীটনাশকটা একটা আন্ডারলাইন করে রাখি বা এখনই বলে রাখি যদি বাই চান্স ভুলে যায়। এক্ষেত্রে কার্পাস গাছে বল উইভিল বলে পোকা দেখা দেয়, ওইটা কিন্তু তোমাদেরকে মেনশন করতেই হবে। আচ্ছা, জলসেচ গেল। শ্রমিক, এই কাজগুলো যে করবে তার জন্য তো লোক চাই। ধরো ফসল লাগানো, কাটা, তার ফসল যখন গাছ যখন বাড়ছে তখন গাছের গোড়ায় কোনো আগাছা জন্মেছে কিনা সেগুলো পরিষ্কার করা, এইসবের জন্য শ্রমিক লাগবে। এখানেও একটা বিশেষ বৈশিষ্ট্য মনে রাখবে, চা পাতার ক্ষেত্রে 2টি পাতা একটি কুঁড়ি তোলার জন্য, 2টি পাতা একটি কুঁড়ি তোলার জন্য এখানে লাগছে কি শিশু ও মহিলা শ্রমিক। এটা অন্যগুলোর চাইতে আলাদাভাবে এগুলি গুরুত্বপূর্ণ বলে এই এটা কার্পাসের ক্ষেত্রে যোগ হবে, এটা চায়ের ক্ষেত্রে যোগ হবে। আর কি লাগে, সার গেল, কীটনাশক গেল, জলসেচ দিতে হবে, শ্রমিক। এবার যন্ত্রপাতি, যন্ত্রপাতি না হলে কি কৃষিকাজে দেরি হবে। মনুষ্য শক্তির ব্যবহার, পশু শক্তির ব্যবহার, মানে পশুচালিত যন্ত্রপাতি যদি মানুষ ব্যবহার করে তখন সেক্ষেত্রে অনেকটা সময় লেগে যায় বলে এখন আধুনিক যন্ত্রপাতির উপর নির্ভর করতে হচ্ছে। যন্ত্রপাতি, এবার এইগুলো তো আমাকে কিনতে হবে, তার জন্য কি দরকার না মূলধনের প্রয়োজন। তাহলে মূলধনটা একটা অর্থনীতিকের প্রয়োজন। বলবো যে বীজ, সার, কীটনাশক কেনার জন্য বা শ্রমিককে বেতন দেওয়ার জন্য বা জলসেচের জন্য যন্ত্রপাতি কেনার জন্য মূলধনের প্রয়োজন হয়, যে ফসলটা আসবে তার উপর। আচ্ছা, এরপরে 8-এর দাগে কি না চাহিদা, আমি উৎপাদন করতেই থাকলাম কিন্তু কেনার কেউ নেই, তাহলে কি হবে না এক সময় আমার মানে ভান্ডার পূর্ণ হয়ে গিয়ে সেগুলো পচে পচে নষ্ট হবে বা ফেলা যাবে, এমনি নষ্ট হয়ে যাবে। আমার তো চাহিদা থাকা দরকার, সেই উদ্দেশ্যেই চাষ করা, তাহলে চাহিদা বা বাজার থাকা দরকার। এরপরে আমি চাহিদা বা বাজার আছে সেখানে পৌঁছাবো কি করে, সেই জন্য উন্নত পরিবহন ব্যবস্থা প্রয়োজন। এই পরিবহনের ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য পয়েন্ট লিখবে, সেটা হচ্ছে আমি এগুলো কৃষিজ ফসলগুলো না হলে মুছে দিচ্ছি, একসঙ্গে অনেকটা যেন ঘিঞ্জি হয়ে যাচ্ছে দেখতে, তোমরা আগেই লিখে নিয়েছো, ফলে এগুলো আমি মুছে দিলেও তোমাদের অসুবিধা হবে না, আবার সামনে থেকে ভিডিওটা চালিয়ে দেখতে পাবে। সেটা আখের ক্ষেত্রে, আখ যদি দেরি হয় কলে নিয়ে যেতে পৌঁছাতে, তাহলে আখের রসটা শুকিয়ে যাবে। আখের রস যাতে শুকিয়ে না যায়, যাতে না শুকায়, সেই জন্য দ্রুত পরিবহন ব্যবস্থা থাকা দরকার। আচ্ছা, এরপরে কি না আমার এই সমস্ত মিলিয়ে আমি চাষ করলাম, কোনো কারণে এমন হলো যে খরা, বন্যা ইত্যাদি হয়েছে, কৃষিজ ফসল নষ্ট হয়ে গেল, তখন যাতে কৃষি ঋণ পাওয়া যায় বা ব্যাংকিং ব্যবস্থা ভালো থাকে সেটা ব্যবস্থা দরকার।
লাস্টে হচ্ছে সরকারি আনুকূল্য। দেখো এমনিতে কি কি প্রয়োজন সেটা বলতে বলতে শুধু অর্থনৈতিকে আমার 11টা পয়েন্ট হয়ে গেছে। এগুলির আন্ডারে বেশি কথা লিখতে হবে তা নয়, এক দু কথায় লিখবে। কীটনাশকের ক্ষেত্রে একটা জিনিস যোগ হবে, শ্রমিকের ক্ষেত্রে শিশু আর মহিলা শ্রমিক, এখানে শিশু শ্রমিক শুধু লিখেছি, একটা মুছে দিলাম, শিশু ও মহিলা শ্রমিক। আচ্ছা, কীটনাশকের ক্ষেত্রে বললাম, বিশেষত কার্পাস চাষের ক্ষেত্রে বলবে। এছাড়া অন্যান্য ফসল চাষে ধানেও যখন পোকা লাগছে সেই সময় স্প্রে করতে হয়। তো এই গেল অর্থনৈতিকের পয়েন্ট। এবার যেটা আসে সেটা হচ্ছে শর্ট কোশ্চেন হিসাবে, ভারতের মধ্যে উৎপাদনে কোন রাজ্য প্রথম, কোন রাজ্য দ্বিতীয়, দ্বিতীয় তৃতীয় না এলেও প্রথমটা আসে। আমি ছকে যেরকম লিখে রেখেছি তোমরা লিখবে, কিন্তু আমি এটির ক্ষেত্রে প্রত্যেকটির জন্য আলাদা করে ক্লাস নেব, কেননা এর জন্য ম্যাপ পয়েন্টিংটি ভীষণ দরকার। এবং পরের দিনে ভারতের ম্যাপ আঁকা শেখাবো, এবং সেখানে হয়তো শুধু আলোচনা করলাম ধান আর গম নিয়ে, বা যতটা হয় পরের ক্লাসে। মোটামুটি আমি ওখানে যেরকমভাবে লিখেছি ভারতের স্থান বলে, যেমন ধান চাষের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ প্রথম, উত্তরপ্রদেশ দ্বিতীয়, অন্ধ্রপ্রদেশ তৃতীয়। গমের ক্ষেত্রে উত্তরপ্রদেশ প্রথম, পাঞ্জাব দ্বিতীয়, হরিয়ানা তৃতীয়। আচ্ছা, মিলেটের ক্ষেত্রেটা লেখা নেই, কারণ মিলেটের ক্ষেত্রে জোয়ার বাজরার আগে আলাদা আলাদা করে লিখতে হবে, সচরাচর আসে না। আচ্ছা, যদি জানার ইচ্ছে হয় দেখবে বেশিরভাগই ওই রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাবের একটা দিকে ওইখানেই বেশিরভাগ চাষ হয়। আচ্ছা, এরপরে আমি যদি আখের কথায় আসি, সেখানে হচ্ছে উত্তরপ্রদেশ প্রথম, মহারাষ্ট্র দ্বিতীয়, কর্ণাটক তৃতীয়। যদি কার্পাসের কথায় আসি, এখানে যদি কার্পাস মুছে দিয়েছি, কার্পাসে প্রথম কে, গুজরাট, দ্বিতীয় মহারাষ্ট্র, তৃতীয় অন্ধ্রপ্রদেশ। চায়ের ক্ষেত্রে প্রথম আসাম, দ্বিতীয় পশ্চিমবঙ্গ, তৃতীয় তামিলনাড়ু। কফির ক্ষেত্রে প্রথম কর্ণাটক, দ্বিতীয় কেরালা, তৃতীয় তামিলনাড়ু। এগুলি প্রত্যেকটি ম্যাপ পয়েন্টিং করাবো, কারণ একটি চা উৎপাদক অঞ্চল, ভারতের একটি চা উৎপাদক অঞ্চল, ভারতের একটি ধান উৎপাদক অঞ্চল, প্রধান ধান উৎপাদক অঞ্চল, এরকম ম্যাপ পয়েন্টিংয়ে দিয়ে দেয়। তো পরের ক্লাসে ম্যাপ পয়েন্টিংয়ের জন্য দেখা হবে। আমার আগের ক্লাসে আমি ভারতীয় কৃষির বৈশিষ্ট্যগুলো দিয়েছিলাম এবং শ্রেণীবিভাগ দিয়েছিলাম, আশা করি সেগুলো ভালো করে পড়া হয়েছে। আর প্রতিটি ক্লাস যাতে লিঙ্ক রেখে তোমরা পড়তে পারো, তার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।